আসসালামু আলাইকুম। এমন একটি রুম যেখানে কেউ যদি ৭ দিন থাকতে পারে তবে তাকে ৪০ কোটি টাকা দেওয়া হবে। এমনও কিছু শর্ত দেওয়া হয় বেশ কিছু মানুষকে, যারা কিনা এই শর্তে রাজি হয়ে যায় এবং তারা মনে করে এটা খুবই সহজ একটি কাজ। কিন্তু সময়ের সাথে সাথে তাদের সাথে এমন কিছু ঘটে যায় যেগুলো তাদের চিন্তা ভাবনাও পাল্টে দেয়। আর এমনই একটি মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। আজকের মুভির নাম ডবল ব্লাইন্ড। মুভির শুরুতে আমাদেরকে জানানো হয় ব্ল্যাক হিট নামের একটি ওষুধ কোম্পানি প্রতি বছর কিছু নতুন নতুন ওষুধ তৈরি করে। সে ওষুধগুলো টেস্ট করার জন্য প্রতি বছর এই কোম্পানিতে হিউম্যান ট্রায়াল চালু করে। তারা প্রতি বছর কিছু নতুন মানুষকে তাদের ল্যাবে নিয়ে আসে আর এই নতুন ওষুধগুলো তাদের শরীরে প্রয়োগ করে শুধুমাত্র গবেষণা করার জন্য। এর বিনিময়ে তারা সেই মানুষগুলোকে বেশ কিছু টাকা দেয়। এখন মুভির শুরুতে এই কোম্পানি তাদের নতুন ট্রায়াল করার জন্য বিভিন্ন জায়গায় প্রচার করতে শুরু করে দেয়। একটি মেয়ে যার নাম ক্লে এই ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য এই কোম্পানিতে চলে আসে। আসলে ক্লে নামের এই মেয়েটি বর্তমানে অনেক টাকার দরকার, এই কারণে সে ডিসাইড করে নেয় সেই ট্রায়ালে অংশগ্রহণ করবে। প্রথমে এই কোম্পানি ক্লেকে একটি থাকার ঘর দেয়। সেখানে গেলে সঙ্গে সঙ্গে আরো একটি মেয়ে সেখানে চলে আসে যার নাম অ্যালিসন। আর অ্যালিসন নামের মেয়েটা ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য এখানে এসেছে, কিন্তু সে খুব বেশি কথা বলে। তাই ক্লেকে দেখে সে খুব আনন্দিত হয়ে যায়, কারণ সে বুঝতে পারে সে কথা বলার মতো একজনকে খুঁজে পেয়েছে। কিন্তু ক্লে তার কথা শুনে বিরক্ত হয়ে যায়। ক্লে তাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় কাল রাত থেকে সে ঘুমায়নি, তাই সে যেন চুপ থাকে এবং তাকে শান্তিতে থাকতে দেয়। এর মধ্যেই এখানে অ্যানাউন্সমেন্ট করা হয় তাদের প্রত্যেককে এক্সাম হলে যেতে হবে। ক্লে আদেশ মতো সেখানে চলে যায়। সেখানে এসে সে দেখতে পায় তার মতো অনেক মানুষ এখানে এসেছে। একইভাবে সে প্রথমবারের মতো জানতে পারে এই ঘরে কোনো রকম নেটওয়ার্ক বা ওয়াইফাই নেই, অর্থাৎ এই রুমে ফোন ব্যবহার করা যাবে না। কিন্তু ক্লে তার মাকে একটি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কারণ তার মা খুব চিন্তায় রয়েছে। তার মাকে বারবার কল করার চেষ্টা করছিল, কিন্তু সমস্যা হলো এই মেসেজটা নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে যায় না। তখনই দেখা যায় সেখানে একটি মহিলা ডাক্তার চলে আসে যার নাম বার্ক। এই মহিলাই এই পুরো ট্রায়ালের সুপারভাইজার। বার্ক তাদেরকে জানায় এই ট্রায়াল মোট 5 দিন চলবে। প্রথম দিন তাদেরকে 25 মিলিগ্রাম এর একটি ডোজ দেওয়া হবে, আর প্রতিদিন এই ডোজের পরিমাণ বাড়তে থাকবে এবং শেষ দিন গিয়ে সর্বোচ্চ ডোজটা তাদেরকে দেওয়া হবে। একইভাবে প্রতিদিন তাদের প্রতিটা আচরণ ভালোভাবে লক্ষ্য করা হবে। তারা এই ডোজের ফলে কেমন আচরণ করছে সবকিছু তারা লক্ষ্য করবে। এই পরীক্ষা চলাকালীন তাদেরকে একই রুমে থাকতে হবে। যে শেষ পর্যন্ত থাকতে পারবে তাকে $20 মিলিয়ন দেওয়া হবে, যেটা কিনা অনেক বেশি। এখন এদের সবাইকে প্রথম ডোজ দেওয়া হয়। ক্লে হাতে মেডিসিনটা নিয়ে বেশ কিছুক্ষণ চিন্তা করে, তারপর সে এটা খেয়ে নেয়। আসলে এখানে থাকা প্রত্যেকটা ছেলে এবং মেয়ে গরিব ফ্যামিলির সন্তান। তাদের প্রত্যেকে টাকার দরকার। কেউ টাকা দিয়ে পড়াশোনা করতে চায়, আবার কেউ স্বপ্ন পূরণ করতে চায়, আর কেউ তার ধার দেনা শোধ করতে চায়। আর এই সুযোগটাই এই কোম্পানি নিয়েছে, যার ফলে এরা প্রত্যেকে ট্রায়ালের জন্য রাজি হয়ে যায়। এর মধ্যে একটি ছেলে ক্লেকে জানায় সে আগেও এই কাজ করেছে। এই কোম্পানি কাজ থেকে সে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু ক্লে জানিয়ে দেয় সে প্রথমবার এখানে এসেছে। এখন এভাবে বেশ কিছু সময় কেটে যায়। একজন নার্স এদের প্রত্যেকের বিভিন্ন রকম প্রশ্ন করে, যেমন তাদের মাথা ঘুরছে কিনা, পেট ব্যথা করছে কিনা, বা বমি বমি পাচ্ছে কিনা, একইভাবে নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে কিনা। ক্লের কোনো রকম সমস্যা হয় না, কিন্তু তার সমস্যা হয় অ্যালিসনের কথা শুনে, কারণ সে কন্টিনিউ বক বক করতে থাকে, যেটা ক্লেকে ঘুমাতে দেয় না। তাই চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করে। এমনটা করতে গিয়ে তার বমি চলে আসে। তাই ক্লে সঙ্গে সঙ্গে ছুটে টয়লেটে চলে যায়, নিজেকে ফ্রেশ করে পুনরায় ফিরে আসে। তখনই মাঝ রাস্তায় দেখা হয় আমির নামের একটি ছেলের সাথে। আমির তাকে জানায় তারও ঠিক একই অবস্থা হয়ে গেছে, তারও বারবার বমি হচ্ছে। ক্লে সেখানে জানতে পারে আমির একজন মেডিকেল
মেডিকেল স্টুডেন্ট। সে এখানে ইন্টার্নশিপ নেওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল। তাদের আলোচনা শেষ হলে যার যার রুমে চলে যায়। তারা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ক্লে ঘুম আসে না। তার মাথায় বিভিন্ন রকম চিন্তা ঘুরতে থাকে। সে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে থাকে। একটা সময় তার ঘুমটা ভেঙে যায়। সে নিজেকে রিল্যাক্স করার জন্য চারপাশটা ঘুরতে শুরু করে। সে লক্ষ্য করে কোনো ঘরে মানুষ নেই। সে আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। একটা ঘর সে খুঁজে পায়, যার বাইরে গেটটা খোলা রয়েছে। সেখানে সে প্রবেশ করে এবং দেখতে পায় প্রত্যেকটা ঘরের মেম্বার যারা কিনা তার মধ্যে অংশগ্রহণ করেছে, তারা এই রুমে গল্প করছে। আসলে এই মানুষগুলো রাতে ঘুমাতে পারেনি, তারা এখানে চলে এসেছে। তখন ক্লে তাদের সাথে যোগ দেয়। একটু পর সকাল হয়ে যায়। ডক্টর বার্ক আরো একবার তাদের সাথে দেখা করতে আসে। সে যখন জানতে পারে এদের ঘুম নিয়ে সমস্যা হয়েছে, তখন সে বেশ অবাক হয়ে যায়। আসলে সে ব্যাপারে কিছুই জানে না। সে শুধুমাত্র এই দায়িত্বে আছে যে ওষুধগুলো তাদেরকে সঠিক টাইমে দিতে হবে, কিন্তু এই ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে কিছুই জানে না। বার্ক তাদেরকে জানিয়ে দেয় রাতে ঘুম না আসা একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এতে টেস্ট বন্ধ করলে হবে না এবং কন্টিনিউ তাদের পরীক্ষা চালিয়ে যেতে হবে। এরপরে প্রত্যেকটা মেম্বার নিজেকে ব্যস্ত রাখার জন্য বিভিন্ন রকম কাজ করতে শুরু করে, কিন্তু এর মধ্যে তাদের শরীরটা খুব দুর্বল থাকে, কারণ তারা অনেক সময় ধরে না ঘুমিয়ে রয়েছে। এখন সমস্যা হলো দুর্বল শরীরে তাদের ঘুম আসে না, যার ফলে অ্যালিসন এবং ক্লে একে অপরের সাথে গল্প করতে শুরু করে। অন্যদিকে ডক্টর বার্ক তার হেড অফিসারের সাথে কথা বলে। সে তাকে জানায় তাদের ডোজ যেটা কিনা 25 মিলিগ্রাম দিয়ে তৈরি, যেটা দেবার পর প্রতিটা মেম্বারের মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। এমনকি তাদের কেন্দ্র স্নায়ুতন্ত্র এই জিনিসটা অ্যাটাক করেছে। তাই ডক্টর বার্ক জানতে চায় এটা কি সত্যি 25 মিলিগ্রাম দিয়ে তৈরি। যদি এটা বেশি হয় তবে তাদেরকে এর পরিমাণ কমাতে হবে, কিন্তু হেড অফিসার তাকে কড়া শব্দে জানিয়ে দেয় সে যেন তার দেওয়া কাজটুকু মন দিয়ে করে, এর বাইরে কোনো রকম চিন্তা ভাবনা না করে। ডাক্তারের কাছে আর কোনো রাস্তা থাকে না, তাই সে হেড অফিসারের কথা মেনে নেয়। একই সময় এলিসন এবং ক্লে সেই রুমের সামনে চলে যায়, যেখানে বেশ কিছু ইঁদুর পরীক্ষা করার জন্য রাখা হয়েছে। অ্যালিসন বলে তাদের অবস্থা ঠিক এই ইঁদুরের মতো, কারণ তাদের উপর বিভিন্ন রকমের পরীক্ষা এবং এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তখন ক্লে তাকে জানায় যতই পরীক্ষা এবং এক্সপেরিমেন্ট করা হোক তবু সে এখানে থাকবে, কারণ তার বাড়িতে তার কোনো আদর যত্ন নেই। এখানে তাকে প্রতি সময় খেয়াল রাখা হচ্ছে, তাই সে এখানে থাকতে চায়। কিন্তু এই দুটো মেয়েটা জানে না এক্সপেরিমেন্টের কারণে তাদের সাথে এরপর কি হতে চলেছে। পরের দিন ডক্টর বার্ক এদের প্রত্যেককে নতুন মেডিসিন দিয়ে দেয় এবং তার ডোজের পরিমাণও বাড়িয়ে দেয়। বার্ক জানিয়ে দেয় তাদের প্যারামিটার এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তাদেরকে এখন না ঘুমিয়ে থাকার চেষ্টা করতে হবে। যদি চোখে ঘুম এবং শরীরে ক্লান্তি চলে আসে তবে সঙ্গে সঙ্গে তাকে বা অন্য সহযোগী ডাক্তারকে জানাতে হবে। তখন এই কথা মতো এরা প্রত্যেকে দ্বিতীয় ডোজ নিয়ে নেয়। এরপর ক্লেকে একটি এমআরআই মেশিনের মধ্যে ঢুকে দেওয়া হয় তার সিটি স্ক্যান করার জন্য, কিন্তু স্ক্যান সম্পূর্ণ হবার আগে বন্ধ হয়ে যায়, কারণ ক্লের মাথায় অতীতের কিছু কথা ভেসে ওঠে, যখন তার মা তাকে এরকম অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখত, তার উপর টর্চার করত, যার ফলে ক্লের মনটা খারাপ হয়ে যায়। ক্লের মন খারাপ দেখে অ্যালিসন তার মন ভালো করার চেষ্টা করে, আর এবার তার চেষ্টায় সফল হয়ে যায়। পরের দিন ডক্টর বার্ক এদেরকে আবারও নতুন ডোজ দেয়, আর এবার ডোজের পরিমাণ আগে চাইতে আরো বেশি থাকে, যার ফলে বেশ কিছু মেম্বারের ডোজ নেওয়ার জন্য মানা করে দেয়। কিন্তু ডাক্তার এদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই ডোজ নিতে চাইবে না তাকে জোর করা হবে না এবং সে চাইলে এখানে বন্ধ করে চলে যেতে পারে, কিন্তু যে শেষ অবধি থাকবে তাকে কোম্পানি এক্সট্রা 30,000 ইউরো দেবে। এখন এই কথা শুনে প্রত্যেকের মুখে হাসি চলে আসে এবং তারা
তারা এই ডোজ নিয়ে নেয়। কিন্তু এদের মধ্যে দুজন থাকে যারা কিনা এই ডোজ নিতে চায় না, আর সেই দুজন হলো আমির এবং ক্লে। এদের মনে একটা জিনিসই চলতে থাকে, এই কোম্পানি টাকা দিয়ে তাদেরকে যা খুশি করাতে চাইছে, যেটা মোটেও ভালো জিনিস হবে না। কিন্তু অ্যালিসন এদের দুজনকে ওই কোনো রকমের রাজি করে ফেলে, তাদেরকেও এই ডোজ দিয়ে দেয়। এরপর এরা প্রত্যেকে ড্যান্স করতে শুরু করে, নিজেদেরকে কোনো রকমের জায়গায় রাখে যাতে তারা ডক্টরের কথা মতো কাজ করতে পারে। কিন্তু এরা কেউ জানে না শুধুমাত্র টাকার জন্য তারা নিজেদের কতটা ক্ষতি করছে। এর মধ্যে ডাক্তার এদের পর্যবেক্ষণ করলে জানতে পারে এদের ইমিউন সিস্টেম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর নেই। তাই এই ব্যাপারে আরো একবার হেড অফিসারের সাথে কথা বলে, কিন্তু সেখান থেকে সে একই রকম উত্তর আসে, সে যেন তার কাজগুলো মন দিয়ে করে, এর বাইরে কোনো রকম চিন্তা ভাবনা না করে। এরপর রাত গভীর হলে তারা আলোচনা করতে শুরু করে তারা এই টাকা দিয়ে তারা কোন স্বপ্নটা পূরণ করবে। এদের মধ্যে কেউ থাকে যে কিনা টাকা দিয়ে নতুন একটি বাড়ি কিনতে চায়, কেউ থাকে এই টাকা দিয়ে বিদেশ ভ্রমণ করতে চায়, কিন্তু এলিসন জানায় সে এই টাকা দিয়ে পড়াশোনা কমপ্লিট করতে চায়। তখনই আলোচনার মধ্যে আমির নামে সেই ছেলেটি থাকে না, কারণ ইতিমধ্যে তার মাথায় সন্দেহ ঢুকে গেছে। সে বুঝতে পেরেছে এই কোম্পানি তাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাচ্ছে, তাই সে তদন্ত করতে শুরু করে দেয়। সে সবার প্রথমে ডক্টর বার্কের রুমে যায়, সেখানে থাকা কম্পিউটারে তার একটি পেন ড্রাইভ ঢুকে দেয় এবং সব রকম ডেটা সেখান থেকে স্টোর করতে শুরু করে দেয়। কিন্তু এমনটা করতে গিয়ে সে প্রথমবার জানতে পারে তারা যে ডোজগুলো নিচ্ছে সেগুলো তাদের ব্রেন ড্যামেজ করে দিচ্ছে। এমনকি তারা যদি ঘুমিয়ে পড়ে তবে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়ে যাবে, আর এই কারণে ডাক্তার তাদেরকে ঘুমাতে মানা করেছে। অন্যদিকে আলোচনা করতে করতে এলিসন নামের মেয়েটি ঘুমিয়ে পড়ে। ক্লে তার কাছে যায়, তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তখন এলিসনের চোখ এবং মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু হয়ে যায়। হঠাৎই তার পুরো শরীর কাঁপতে শুরু করে। আসলে ঘুমানোর কারণে তার সম্পূর্ণ ব্রেন ড্যামেজ হয়ে গেছে। একটা সময় সে সেখানে মারা যায়। এসব দেখে প্রত্যেকটা মেম্বার ভয়ে কাঁদতে শুরু করে। তাদের ভয় আরো বেড়ে যায় যখন পুরো রুমে এমার্জেন্সি লাইট জ্বলতে শুরু হয়, যার অর্থ হলো এই ঘরটা সম্পূর্ণ লক হয়ে যাবে। তাই ডাক্তার ওইখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে এবং বাকিরা তাকে ফলো করে এগিয়ে যায়, কিন্তু একটা মানুষ ওই রুম থেকে বেরোতে পারে না। এমনকি ডাক্তার যে কিনা বের হওয়ার চেষ্টা করতে গিয়ে সে দরজা চাপে সেখানে মারা যায়। তার মৃত্যুর আগে সে শুধুমাত্র তাদেরকে একটা কথাই বলে যায়, আর সেটা হলো সরি। আসলে এমার্জেন্সি লাইট এবং দরজা বন্ধ হওয়ার পিছনে একটাই কারণ, আর সেটা হলো আমির। সেই পেন ড্রাইভ এখানকার সিস্টেমে প্রবেশ করেছিল, সেখানকার সব ডাটা কপি করেছে, যার কারণে এই জিনিসটা হয়েছে। এরকম অবস্থা টানা 24 ঘন্টা থাকবে, যার ফলে প্রত্যেকের আতঙ্কে পড়ে যায়। এখন এর মধ্যে আমির প্রত্যেককে জানিয়ে দেয় যে এই কোম্পানি তাদের সাথে কি কি করছে, কিভাবে তাদের ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে। এমনকি তারা যদি ঘুমিয়ে পড়ে তবে তারা সঙ্গে সঙ্গে মারা যাবে, যেমনটা এলিসনের সাথে হয়েছে। এখন আমি তাদেরকে ঘুমাতে মানা করে এবং বোঝায় তাদের এই রুম 24 ঘন্টার জন্য লক হয়ে গেছে, কিন্তু এটাকে পুনরায় ঠিক করা যাবে। তাই তাদেরকে যে করে হোক না ঘুমিয়ে থাকতে হবে। আমি তাদেরকে আরো জানাই এই জিনিসটা করা খুবই কঠিন, কিন্তু তারা যদি কোনো কিছু না খায় এবং খালি পেটে থাকে, শুধুমাত্র লবণের গন্ধ কন্টিনিউ নিতে থাকে, তবে তাদের ঘুম আসবে না। কিন্তু এটা তখনই ব্যবহার করবে যখন চোখে ঘুম চলে আসবে, কারণ এই রুমে খুব বেশি লবণ নেই। এরপর এরা প্রত্যেকে লবণের ছোট ছোট প্যাকেটগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়। আমির তাদেরকে বলে যদি দরজা একবার খুলে যায়
তবে আমরা এখান থেকে স্বাধীন হয়ে যাব, সুস্থভাবে এখান থেকে বের হতে পারবো। তখনই রুমে থাকা প্রত্যেকটা মানুষের লবণ ব্যবহার করতে শুরু করে, কারণ তারা 100 ঘন্টা না ঘুমিয়ে রয়েছে। তাদের চোখে এখন ঘুম চলে এসেছে। এখন এসবের মধ্যে পল নামের একটি ছেলে বেশ ভাবুক হয়ে যায়, তাই এই প্রতিটা জিনিস ক্যামেরার সাহায্যে ভিডিও রেকর্ড করতে শুরু করে, কারণ তার বিশ্বাস তারা এখানে মারা যাবে। সে চায় তাদের জীবনের শেষ সময়টুকু এভাবে ক্যামেরার সাহায্যে রেকর্ড করতে। অন্যদিকে আমির মনে করে তারা যদি এখান থেকে সে মেডিসিন আর না নেয় তবে তাদের ব্রেন আর ড্যামেজ হবে না, কিন্তু তার ধারণা ভুল হয়ে যায়। যখন সে ক্লিয়ার ব্রেন স্ক্যান করে সে লক্ষ্য করে তার ব্রেন প্রায় নষ্ট হয়েছে, কিন্তু আমির এই ব্যাপারে কাউকে কিছু জানায় না। এখন ক্লিয়ার সময়ের সাথে সাথে খুব বেশি দুর্বল হয়ে যায়। সে এখন হাঁটতে গিয়ে ভালোভাবে হাঁটতে পারে না। একইভাবে তার মায়ের কথা মনে পড়ে যায়, তাই সে নিজেই একটি ভিডিও রেকর্ড করে সেটা তার মায়ের কাছে পাঠিয়ে দেয়, যে কিনা বর্তমানে একটি হসপিটালে ভর্তি রয়েছে। তার মায়ের লিভারের সমস্যা দেখা দিয়েছে। একইভাবে বাকি মেম্বাররা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তাদের চোখে ঘুম চলে আসে, যার ফলে তারা নিজেরাই নিজেদের গালে চড় মারতে শুরু করে। তখন এর মধ্যে একটি ছেলে যার নাম রে, তার লবণ সম্পূর্ণ শেষ হয়ে যায়, তাই সে বাকিদের কাছে লবণ চাইতে থাকে, কিন্তু এখন আরো অনেক সময় বাকি রয়েছে, যার কারণে কেউ তাকে লবণ দিতে চায় না। অন্যদিকে আমির অ্যালিসনের মৃতদেহটা বিভিন্ন রকম ভাবে পরীক্ষা করতে শুরু করে, কিন্তু এর মধ্যে সে লক্ষ্য করে পিছনে থাকা ডক্টর বাক মৃতদেহ পুনরায় জীবিত হয়ে গেছে, কিন্তু পরের মুহূর্তে সে দেখে ডক্টর বাক মৃত অবস্থায় পড়ে রয়েছে। সে বুঝতে পারে সে বিভিন্ন রকম ভ্রম দেখছে। একই সময় ক্লিয়ার কন্টিনিউ তার মায়ের কথা চিন্তা করতে থাকে। সেই সব কথা মনে পড়ে যায় যখন তার মা নেশা করে তার ওপর অত্যাচার করত। এর মধ্যে মার্কস নামের ছেলেটি তাকে চিন্তা করতে মানা করে, তাকে বোঝায় এখনো অনেক সময় না ঘুমিয়ে থাকতে হবে। এরপর মার্কস যখন বাথরুমে যায় সে লক্ষ্য করে জলের কল থেকে জল পড়ছে ঠিকই, কিন্তু সেই জলের আওয়াজ তার কানে কিছুটা সময় পর আছে। একইভাবে সে সামনে থাকা কাচের মতো আওয়াজ করে, সে আওয়াজ কিছু সময় পর আসে। তার বেশ অদ্ভুত লাগে, তাই সে সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে সে লক্ষ্য করে এক্সাম হলে যেখানে প্রত্যেকটা মানুষ ছিল সেখানে কেউ নেই। একইভাবে সে দরজার লকটা অটোমেটিক ভাবে খুলে গেছে। সে সঙ্গে সঙ্গে সেই খোলা দরজার দিকে এগোতে শুরু করে। পরের মুহূর্তে আমরা দেখি মার্কস মাটিতে পড়ে রয়েছে। আসলে মার্কস অনেক আগে মারা গেছে, কারণ সে ঘুমিয়ে পড়েছিল। এ পর্যন্ত যে যা যা দেখেছে সবকিছু তার মৃত্যুর আগে এক ধরনের ভ্রম ছিল। একইভাবে ক্লেচার বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখতে শুরু করে। সে অনুভব করে অ্যালিসন যে কিনা মারা গেছে সে আবারও জীবিত হয়ে গেছে, তাই সে নিজেকে ভ্রম থেকে দূর করার জন্য কিচেন রুমে চলে যায় এবং সেখানে গিয়ে সে দেখে একটি মেয়ে নিজেকে জাগিয়ে রাখার জন্য নিজের হাতটা আগুনের মধ্যে ধরে রেখেছে। এখন এটা দেখে ক্লেও ঠিক এমনই কাজ করে, কারণ এখনো তাদেরকে 15 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর সেই দরজা খুলবে। এরপরে বেঁচে থাকা মানুষগুলো একসাথে মিলে একটি ম্যাপ তৈরি করে, ডিসাইড করে কোন দিকে দেওয়ালটা ভাঙলে তারা খুব সহজে এখান থেকে বের হতে পারবে। কিন্তু আমি তাদেরকে বোঝাই এখানকার সিকিউরিটি ব্যবস্থা খুবই জটিল এবং শক্তিশালী, তাই তার এই দেওয়াল ভাঙলে কোনো রকম কাজ হবে না। একটা ছেলে তার এই কথা মানে না, সে সঙ্গে সঙ্গে হাতে একটা অস্ত্র নিয়ে নেয় এবং দেয়াল ভাঙতে শুরু করে দেয়। একটা সময় এসে দেয়ালে একটি ফুটো করে ফেলে, কিন্তু আমিরের কথা একদম সঠিক হয়ে যায়। সে লক্ষ্য করে বাইরের দেওয়ালের মতোই মোটা করে একটি মেটালের পাত বসানো রয়েছে, যেটা ফুটো করা প্রায় অসম্ভব। এসব দেখে রে নামের ছেলেটি বেশ সন্দেহ হয়। সে বুঝতে পারে না এইসব তথ্য আমির কিভাবে জানে। সে মনে করে আমির নিশ্চিত এই কোম্পানির হয়ে কাজ করছে, সে একজন সিক্রেট এজেন্ট। তখন ক্লে আমিরের সাথে কথা বলার চেষ্টা করে। তখন ক্লে জানতে পারে আমিরের কারণে এই লকডাউন হয়েছে। সে কম্পিউটার থেকে ডাটা কালেক্ট করার চেষ্টা করেছিল, আর এই কারণে
এখানকার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। এই সব কিছু জানিয়ে দেবার পর আমির ডিসাইড করে সে আর বেঁচে থাকবে না, কারণ সে অনেক বড় অপরাধ করে ফেলেছে। এই কারণে সে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ক্লে তাকে বোঝায় এবং তাকে ঘুমাতে দেয় না। সে বলে, তুমি একমাত্র যে কিনা এই সমস্যার সমাধান করতে পারবে, কারণ তুমি একজন মেডিকেল স্টুডেন্ট। এখন এই কথা শুনে আমিরের মাথায় একটি নতুন বুদ্ধি চলে আসে। সে তাদেরকে বলে, এক ধরনের মেডিসিন রয়েছে যেগুলো কিনা সাধারণ মানুষের ব্রেন নষ্ট করে দেয়। যেহেতু আগে থেকেই তাদের ব্রেন নষ্ট হয়ে যাওয়ার মেডিসিন রয়েছে, তাই সেই মেডিসিন প্রয়োগ করলে সাইড ইফেক্টের কারণ তাদের ব্রেনকে নষ্ট করবে না, বরং সেটা পুনরায় ঠিক করে দেবে। তখন আমি সঙ্গে সঙ্গে এই মেডিসিন নিয়ে কাজ করতে শুরু করে দেয়। কিন্তু একটা সময় এই রুমে ইলেকট্রিসিটি চলে যায়। প্রত্যেকে তাদের ফোনের ফ্ল্যাশ লাইট অন করে কাজ করতে শুরু করে দেয়, কিন্তু আলো যথেষ্ট হয় না, যার ফলে প্রত্যেকটা মানুষই বিভিন্ন রকম রুম দেখতে শুরু করে। এর মধ্যে ক্লে লক্ষ্য করে তার সামনে মৃত অ্যালিসন বসে রয়েছে। যদিও এটা ভুল ধারণা, কিন্তু এক মুহূর্তের জন্য সে বেশ ভয় পেয়ে যায়। খুঁজতে খুঁজতে একটা সময় তারা সেই ইলেকট্রিসিটি বক্সটা খুঁজে পায়, যার সাহায্যে তারা পুনরায় রুমে ইলেকট্রিসিটি ফিরে নিয়ে আসে। কিন্তু ইলেকট্রিসিটি চলে যাওয়ার পেছনে রে নামের ছেলেটি আমিরকে দোষারোপ করে, তাই সে তাকে মারতে শুরু করে। কিন্তু ক্লিয়া তাকে বোঝে আমি তাদের খারাপ চায় না, বরং ভালো চাই। সে একটি মেডিসিন তৈরি করেছে যার সাহায্যে আমরা ঘুমে যাওয়ার হাত থেকে বাঁচতে পারবো। এই কথা রে নামের ছেলেটি বিশ্বাস করে না। সে তাকে ছাড়ে না, বরং তাকে বেঁধে রাখে। রে তাকে জানায় এই মেডিসিন আমরাই তৈরি করব, আমি শুধুমাত্র আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে। এখন কথা মতো প্রত্যেকে কাজ শুরু করে দেয়। আমিরের নির্দেশ মতো তারা একটি মেডিসিন তৈরি করে ফেলে। কিন্তু এসবের মধ্যে রে এবং ভেনিসা নামে সেই মেয়েটির আমিরকে মোটো বিশ্বাস করতে পারে না। তাই তারা প্ল্যান করে আমিরকে সে ঘুমের ওষুধ দিয়ে দেবে, যাতে সে মারা যায়। এখন তারা প্ল্যান মতো কাজ করতে শুরু করে দেয়। এই কাজ করতে করতে ভেনিসা নামের মেয়েটি একদম ক্লান্ত হয়ে যায়। তার চোখে ঘুম চলে আসে। এই ঘুম সে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তার মৃত্যু হয়ে যায়। আর এই হইচইয়ের মধ্যে মেডিসিনটা হাত থেকে পড়ে যায়, যেটা তারা এতক্ষণ ধরে তৈরি করেছিল, যার ফলে তাদের সব রকম খাটনি ব্যর্থ হয়ে যায়। আর এই সবের মধ্যে ক্লিয়ার চোখে ঘুম চলে আসে। সে নিজেকে জাগিয়ে রাখার জন্য এই রুম থেকে বাইরের ঘড়ি দেখতে চলে যায়, কিন্তু সেখানে সে ঘড়ির নাম্বারের বদলে শুধুমাত্র গুড নাইট লেখাটা দেখতে পায়, যেটা কিনা আসলে একটা ভ্রম। তার সামনে একটি দরজা চলে আসে। আসলে সবকিছুই তার ভুল ধারণা, কিন্তু এই জিনিসটা সে বুঝতে পারে না। এবং একটা সময় তার চোখে এত ঘুম চলে আসে সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে নিচে পড়ে যায়, কিন্তু সে ঘুমে পড়বে তার আগে লবণের প্যাকেটটা আরো একবার তার নাকের কাছে ধরে। এমনটা করাতে তার ঘুম আরো একবার চলে যায়, কিন্তু তার শরীরে ক্লান্তি মোটেও যায় না। এর মধ্যে ক্লিয়ার লক্ষ্য করে তার পাশে দেয়ালের ওপর থেকে কিছু একটা আওয়াজ ভেসে আসে। সে ভালোভাবে আওয়াজটা লক্ষ্য করে এবং বুঝতে পারে ওপারে একটি ঘর রয়েছে, যেখানে মৃতদেহ রাখা হয়। সে বুঝতে পারে এই ঘর দিয়ে তারা খুব সহজে পালাতে পারবে। তাই সে সবার প্রথমে পলকে জানায়। পলের সাহায্য নিয়ে সে দেয়ালটা ভেঙে ফেলে। তারা দেখতে পায় দেয়ালের ওপাশে একটি এলিভেটর রয়েছে। তারা শিওর হয়ে যায় এখান থেকে তারা বের হতে পারবে। ক্লিয়ার ডিসাইড করে সবাইকে ব্যাপারে জানিয়ে দেবে, কিন্তু পল তাকে বোঝায় তাদের উচিত কাউকে ব্যাপারে না জানানো এবং চুপচাপ এখান থেকে বেড়ে যাওয়া, কারণ এমনটা করলে তারা খুব সুন্দরভাবে পালাতে পারবে। অন্যদিকে আমির আরো একবার ডক্টর বার্ককে তার কল্পনায় দেখতে পায়। সে লক্ষ্য করে ডক্টর বার্ক তাকে বোঝাচ্ছে সে যেন পাশে থাকা চাকুটা হাতে তুলে নেয় এবং নিজেকে স্বাধীন করে ফেলে। একই সময় রে নামের
নামের ছেলেটি ভেনিসার পকেট থেকে আমিরের একটি লেটার খুঁজে পায়, যেটা দেখে সে খুব রেগে যায়, কারণ আগে থেকে আমিরের ওপর তার সন্দেহ ছিল। তার মধ্যে ভেনিসার পকেটে তার লেটার, যেটা কিনা তাকে আরো বেশি রাগে দেয়, কারণ সে ভেনিসাকে পছন্দ করত। এখন এই রাগ কন্ট্রোল করতে না পেরে সে আমিরের দিকে একটি ধারালো অস্ত্র নিয়ে এগিয়ে যায়, তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আমির আগে থেকেই তার পাশে থাকা চাকু হাতে নিয়ে নেয়। সে নিজেকে মুক্ত করে ফেলে এবং উল্টো রেকেও মার্ডার করে ফেলে। আমির এই অবধি থামে না, কারণ তার মাথায় সাইকো কিলারদের মতো চিন্তা ভাবনা চলতে থাকে, যার ফলে তার বাকি সহযোগীদের উপর অ্যাটাক করতে শুরু করে। তার লক্ষ্য একটাই, তাদেরকে সে মেরে ফেলবে। আর এমনটা করার কারণ তার মাথায় ডাক্তার পার্কের কথাগুলো চলতে থাকে। যদিও ডাক্তার অনেক আগে মারা গেছে, কিন্তু আমিরের মাথায় তার কথাগুলো চলতে থাকে। এখন এরা সবাই পালাতে শুরু করে দেয় এবং একটা সময় পল নামের ছেলেটি সেই রুমে ঢুকে পড়ে যেখানে মৃতদেহ পোড়ানো হয়। ক্লিয়ার সেই রুমে চলে যায় যেখানে এমআরআই মেশিনটা রয়েছে, কিন্তু আমি সেই রুমে ঢুকে পড়ে এবং ক্লিয়ারকে চেপে ধরে সে আঘাত করবে তার আগে চাকুটা এমআরআই মেশিনটার দিকে টেনে নেয়। সেই মেশিনে লেগে থাকে আর এই সুযোগে ক্লিয়ার ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পল সেই রুমে থাকা এলিভেটরটা অন করার চেষ্টা করে, কিন্তু সে সেখানে এলিভেটর মনে করে সেটা আসলে একটি চুল্লি যার মধ্যে মানুষকে পোড়ানো হয়, আর এই কারণে সে জীবিত অবস্থায় আগুনে পুড়তে শুরু করে। একটা সময় সে মারা যায়। অন্যদিকে ক্লিয়ার তার নিজের জীবন বাঁচানোর জন্য হাতে একটি অস্ত্র তুলে নেয় এবং দুজনে একে অপরের দিকে এগোতে শুরু করে, কিন্তু দুজনে খুব ক্লান্ত থাকে, যার ফলে দুজনের চোখে ঘুম চলে আসে। আর ঠিক তখনই লকডাউনের 24টা ঘন্টা পার হয়ে যায়, যার ফলে অটোমেটিক ভাবে দরজা খুলে যায়, কিন্তু একই সাথে তাদের বিপদ বেড়ে যায়, কারণ সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দুজন গার্ড ভেতরে প্রবেশ করে, আমিরকে গুলি করে মেরে ফেলে। তখনই বন্দুকের আওয়াজ শুনে ক্লিয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে যায়। সে বুঝতে পারে গার্ডেরা মৃতদেহগুলোকে নিয়ে যাবে, তাই একটি মৃতদেহের ব্যাগের মধ্যে ঢুকে পড়ে আর মরে যাওয়ার অভিনয় করে। এখন ক্লিয়ার প্ল্যান মতো সেই দুজন গার্ড প্রত্যেকটা মৃতদেহের সাথে তাকেও গাড়িতে করে এই রুম থেকে বাইরে নিয়ে যায়। আর এমন অবস্থায় ক্লিয়ার সে ব্যাগ থেকে হঠাৎ করে বেরিয়ে আসে, যেটা দেখে গাড়ির ড্রাইভার ভয় পেয়ে যায়, গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে। একটা সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থেমে যায় আর ক্লিয়ার এই সুযোগে গাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তার শরীর এতটাই ক্লান্ত থাকে যার ফলে রোডের মধ্যে সে শুয়ে পড়ে। এরপর 4টি মাস কেটে যায়। আমাদেরকে দেখানো হয় ক্লিয়ার বর্তমানে একটি হসপিটালে ভর্তি রয়েছে এবং সে কোমায় রয়েছে। এরপর আমাদেরকে জানানো হয় ব্ল্যাকহুড কোম্পানি সমস্ত রকম দোষারোপ ডাক্তারের উপর চাপে দিয়েছে। তারা জানিয়ে দিয়েছে এইরকম এক্সপেরিমেন্ট তারা কখনই করেনি। এই সব কিছুই ডাক্তার বাক নিজের ইচ্ছা মতো করেছে। আসলে ব্ল্যাকহুড কোম্পানি খুবই নাম করে একটি মেডিসিন কোম্পানি, তাই টাকা জোরে খুব সহজে এই মিথ্যা কথাটা সত্যি প্রমাণ করে ফেলে। কিন্তু পরের মুহূর্তে আমরা দেখি ক্লিয়ার কোমা থেকে ফিরে এসেছে, অর্থাৎ এই ব্ল্যাকহুড কোম্পানি খুব বেশি দিন চলবে না, কারণ ক্লিয়ার সবকিছু ভালোভাবে জানে। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।